আজকের গল্প অবশেষে বৃষ্টি এলো। বৃষ্টি বোধহয় এবার আর আসবে না এ শহরে। জুন মাস শেষ হতে চলল, ছিটে ফোটার দেখাও পাওয়া যায়নি। ক্লান্ত শ্রান্ত শরীরটাকে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে আহেলি। ১.৫ বছরের মেয়েটা কলাপসেবল গেটটা ধরে দাঁড়িয়ে রয়েছে তার পথ চেয়ে। ওর নিষ্পাপ হাসিটা দেখে সারা শরীর জুড়িয়ে যায়। আহেলি ভেতরে ঢুকতেই তার পরিশ্রান্ত ঘামে ভেজা শরীরের ঘ্রাণ নিতে নিতে ছোট্ট দুটো হাত গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকায়। আগে মাকে হাত পা ধুতে দাও তুয়া। মালা দেবী, আহিলির শাশুড়ি মা। ছোট্ট হাত দুটো আরও শক্ত হয়, কিন্তু মালা দেবী ওকে ছাড়িয়ে নেন ধীরে ধীরে। আহিলি ফ্রেশ হয়ে মেয়েটার কাছে একটু আসতেই শাশুড়ি মা বলেন, আজ তোমার বাবা একটু লুচি আলুর দম খেতে চেয়েছেন। আমি আলু সেদ্ধ করে রেখেছি, তুমি চটপট করে ফেলো এবার। মেয়ের গালে নাকটা ঘষে আহেলি একটা চেনা ঘ্রাণ খোঁজে। শ্বশুর বলেন, রান্নাঘরে ঢুকলে আমায় 1 কাপ চা দিও তো। আহেলি ঘড়ির দিকে তাকায়, 8:30। মেয়ের চুলটা ঘেঁটে দিয়ে উঠে পড়ে, তাড়াতাড়ি সব মশলা রেডি করে আলুর দমটা বসেই ময়দা মাখতে থাকে। পেছন থেকে আঁচল ধরে টানে একটা কচি হাত। আম্মা, একটু আতা দেবে? ছোট্ট একটা লেচি মেয়ের হাতে দিয়েই হাত চালায় আহেলি। ওই ঘর থেকে টিভি সিরিয়ালের আওয়াজ ভেসে আসছে। বউটির দুর্দশা দেখে শাশুড়ি চোখের জল মুছতে ব্যস্ত। 9:30 শ্বশুর হাঁক পাড়ে, বলি, এক লুচি আলুর দম করতেই রাত কাবার হবে নাকি? মেয়ে যে ঘুমিয়ে যাচ্ছে, ওকে খাওয়াতে হবে সে খেয়াল আছে? আহিলি গরম গরম লুচি আলুর দম বেগুন ভাজা টেবিলে সাজিয়ে মেয়ের খাবার রেডি করে। দুধ রুটি চটকে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে নিজের ঘরে যায়। এইভাবেই রোজ খায় মেয়েটা। কিছুতেই তাড়াতাড়ি করতে পারে না আহেলি। ঘুমের মধ্যে যেটুকু পারে খাইয়ে মুখ মুছিয়ে ওকে বিছানায় শুয়ে বারান্দায় এসে দাঁড়ায় আহেলি। আতফালি চাঁদ গোটা আকাশটাকে মায়াবী আলোয় ভরিয়ে দিচ্ছে যেন। বলি, সারাক্ষণ আকাশ দেখলেই হবে? যে গেছে সে তো আর আসবে না। কোল তো আমাদেরও খালি হয়েছে। আহেলি কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল খেয়াল নেই। হঠাৎ শাশুড়ি মায়ের ডাকে সম্মিত ফেরে। হাঁটুর ব্যথাটা বেড়েছে, তোমার কাজ শেষ হলে একটু তেলটা গরম করে দিও। বউকে একথা বলে মালা দেবী আবার টিভির সামনে বসলেন। এই সিরিয়ালটা দেখে শুয়ে পড়বেন এবার। আহিলি টেবিলে এসে দেখে একটা লুচি পড়ে রয়েছে। সব গুছিয়ে ফ্রিজে তুলে ও দুপুরের ভাতটা গরম করে নেয়। একটু আলুর দম দিয়ে খেতে গিয়ে দেখে এই গরমে নষ্ট হয়ে গেছে ভাতটা। ও সব ফেলে এঁটো বাসন গুছিয়ে তেলটা গরম করতে করতে আরও দুবার শাশুড়ির ডাক শুনতে পায়। তেল মালিশ শেষ করতে করতে চোখ লেগে গিয়েছিল। বড় দেয়াল ঘড়িতে রাত 12টার বাজনা শুনতে পেয়ে নিজের ঘরে আসে। এরপর তুয়াকে জড়িয়ে শুয়ে ভোর হওয়ার অপেক্ষায়। আবার ভোর থেকে সবার জলখাবার দুপুরের রান্না করে 10:30টায় বেরিয়ে যেতে হয় ওকে। একটা প্রাইভেট কোম্পানিতে ক্যাশিয়ারের চাকরি, যথেষ্ট চাপের কাজ। মাঝে মাঝে আহিলির মনে হয় কেন তার জীবনই এমন হলো। সেই অভিশপ্ত রাতে সেও তো শেষ হয়ে যেতে পারত। কি দরকার ছিল এভাবে বেঁচে থাকার? রাস্তার আলো জানলা গলে তুয়ার মুখের ওপর এসে পড়েছে। ঘুমের মধ্যে মেয়েটা হাসছে, ঠোঁট নাড়ছে। চোখের কোল ভিজে ওঠে আহিলির। মা বলে ও নাকি ঘুমের ভেতর ওর বাবার সাথে কথা বলে। আচ্ছা, সত্যি কি তাই? তাহলে ওর সাথে কেন কথা বলে না সৌনক? 1 বছর প্রেমের পর দুবারীর সম্মতিতে বিয়ে হয়েছিল আহিলি ও সৌনকের। দুজনেই একটা প্রাইভেট কোম্পানিতে ছিল। বিয়ের 6 মাস পর প্রথম দুজন একসাথে ঘুরতে গিয়েছিল কাঠমান্ডু। না, ঠিক হানিমুন নয়, অফিসের কাজে গিয়েছিল সৌনক, আর সেই সাথে আহিলিও। একসাথে ঘোরা ও কাজ দুটোই হবে। আহিলি ঘুরতে খুব ভালোবাসত। যখন বাবা মারা গিয়েছিল তখনও কলেজে। সব ঘোরাঘুরি বন্ধ হয়ে যায় তক্ষণে। 2 দিন স্বপ্নের মতো কেটেছিল নেপালে। সেদিন সৌনক গিয়েছিল অফিসের কাজে, আহিলি হোটেলেই ছিল। হঠাৎ হোটেলটা কেমন দুলে উঠেছিল, সঙ্গে একটা গুড়গুড় আওয়াজ। বাইরে আসতে পারছিল না আহিলি। সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। কিছু বোঝার আগেই নানান রকম আওয়াজ আর চিৎকার কানে আসছিল। কয়েক সেকেন্ডের মধ্যে শালটা জড়িয়ে বাইরে আসতেই চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল হোটেলটা।
ফোন, পার্স সব ঘরেই থেকে গিয়েছিল। একটা অস্থায়ী ত্রাণ শিবিরে দুরাত থাকার পর অফিসের সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু সৌনকের সাথে আর দেখাই হয়নি। আশেপাশে সব শিবিরে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল আহেলি। মনকে শক্ত করে বুকে পাথর চাপা দিয়ে শত শত মৃতদেহের মধ্যে দিনের পর দিন খুঁজেছিল, কিন্তু সেই যে সৌনক গিয়েছিল আর ফেরেনি। যে অফিসে সৌনক গিয়েছিল সেটার চিহ্ন অবশিষ্ট ছিল না আর। অফিসের সব কর্মীদের ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধারও করা যায়নি। 7 দিন পর বিধ্বস্ত আহেলি ঘরে ফিরতে পেরেছিল অফিসের সহায়তায়। যেহেতু বডি পাওয়া যায়নি, প্রথম প্রথম আহেলি খবর কাগজ আর টিভি খুঁটিয়ে দেখত। একটা আশার প্রদীপ টিম টিম করে জ্বলত মনের কোণে। শ্বশুর শাশুড়ি ওর মনোবল দেখে ভরসা পেত। 2 মাসের মাথায় আহেলি বোঝে সে একা নয়, নেপাল থেকে তার সাথে আর একজন ফিরে এসেছে। শাশুড়িমা শুনে কপালে হাত ঠেকিয়ে বলেছিল, তবে কি এইভাবেই ফিরবে আমার খোকা? 6 মাস পর অফিসের সবাই বুঝিয়েছিল আর আশা নেই। অফিসে ডিক্লারেশন দিয়ে সৌনকের যা প্রাপ্য বুঝে নিতে, যে আসতে চলেছে তাকে নিয়েই থাকতে, আর পুরনো কথা না ভাবতে। আহেলি নিজের দায়িত্ব কর্তব্যে সৎ ছিল। বাড়িতে সৌনক নেই বলে তার দায়িত্ব বেড়ে গিয়েছিল। সৌনক সংসার যেভাবে চালাতো, আহেলিও সেই চেষ্টাই করত। আরও বেশি বেশি করে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখত। তাতে যদি সব ভুলে থাকা যায়। তবুও মন পেত না শ্বশুর শাশুড়ির। শাশুড়ির হাতের পুরো স্যালারি তুলে দিয়েও শুনতে হতো এ কটা টাকা শ্বশুরের এটুকু পেনশনে সংসার চালাতে নাকি উনি হিমশিম খাচ্ছেন। বাজার হাটটুকুও করতে হতো আহেলিকেই। ওনারা বাতের ব্যথায় কাবু, তবুও আহেলি এদের আঁকড়ে থাকতে চেয়েছে। বাচ্চা মেয়েটা বাবাকে পেল না, দাদু ঠাম্মাকে চিনুক, এটাই চেয়েছে। সৌনকের হয়ে সব কর্তব্য মুখ বুজে করে এসেছে, কোনো কিছুর আশায় নয়, নিজের বিবেকের তাড়নায় আর সৌনকের প্রতি ভালোবাসায়। এ বাড়িতে সবই মুখ বুজে সহ্য করে আজ এতগুলো দিন ধরে পড়ে রয়েছে। আশার প্রদীপটা মনের এক কোণে ধিক ধিক জ্বলে আপন মনে। হঠাৎ অসময়ে বেল বাজলে ভেতরটা কেঁপে ওঠে, ছুটে যায় আহেলি। গাঢ় রঙগুলো হালকা হতে হতে বিবর্ণ হয়ে এসেছে, তবে সব হারিয়ে সাদা হয়ে যায়নি এখনও। টিংটং টিংটং, ভোর রাতে আবার কে এলো? বেলের আওয়াজে উঠে বসল আহেলি। আশেপাশের কোথাও বোধহয় একটু বৃষ্টি হয়েছে, বাতাসে ভেজা ভাব। মেয়েটা কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, ঠিক ওর না দেখা বাবার মতো। ওর গায়ে চাদরটা টেনে আহেলি খাট থেকে নেমে আসে। আবার বাজছে বেলটা। গোদরেজের লকটা খুলে ঘুম চোখে দরজাটা খুলতে চমকে ওঠে সে। চোখটা কচলে নেয়, মাথাটা কেমন করে ওঠে। দরজাটাকে শক্ত হাতে না ধরলে পড়েই যেত বোধ হয়। কলাপসেবল গেটটা খুলতেও ভুলে যায় সে। কে এলো এত ভোরে? পাশের ঘর থেকে শাশুড়ির ঘুম জড়ানো গলা ভেসে আসে। দিনের আলো সবে ফুটতে শুরু করেছে। প্যাসেজের আলো আঁধারিতে দাঁড়িয়ে থাকা লম্বা রোগা হালকা দাড়ি গোফের জঙ্গলে মুখ ঢাকা শ্যামলা ছেলেটাকে দেখে নিজের চিমটি কাটে আহিলি। আনন্দে কথাও হারিয়ে যায়। বিহবল মেয়েটার চোখ দিয়ে বড় বড় ফোঁটায় বাড়িধারা হয়ে নেমে আসে এতদিনের আশা আকাঙ্ক্ষার বিশ্বাস। কলাপসেবল খুলতেই আহেলির চোখ যায় সৌনকের পেছনে। এতক্ষণ দেখতে পায়নি, একটি ছোটোখাটো চেহারার যুবতী মেয়ে কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 7-8 মাসের বাচ্চাটা ঘুমিয়ে কাঁদা, আবার পায়ের নিচটা দুলে ওঠে ভূমিকম্প। আহেলি সৌনকের বুকে ঝাঁপাতে গিয়েও পারে না, দৌড়ে চলে যায় নিজের ঘরে। ঘুমন্ত তুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। অবশেষে বৃষ্টি এলো। এতদিনে শ্রান্ত ক্লান্ত শহরটার বুকের যাবতীয় ক্ষোভ রাগ দুঃখ অভিমান ধুয়ে দিয়ে তাকে স্নিগ্ধ শীতলতার পরশে ভিজিয়ে দিল। ভেজা হাওয়ায় মাটির সোদা গন্ধ। আহেলি ঘুমন্ত মেয়েটাকে অনেক আদর করে শুইয়ে দেয় বিছানায়। ঘড়িতে রাত 2:10। বসার ঘরের ঘড়িটা থেকে এক টানা টিকটিক শব্দ আসছে। এই 2 দিন কোথা দিয়ে কেটে গেছে আহেলির জানে না। প্রচুর লোক আসছে সৌনকের খবর পেয়ে। ওই এক গল্প শুনে শুনে মুখস্থ হয়ে গেছে আহেলির। ওই লীলা মেয়েটি ওকে নেপালের এক গ্রামে একটা পাহাড়ি নদীর ধারে বসে থাকতে দেখেছিল ভূমিকম্পের প্রায় 1 মাস পর। ছেঁড়া জামাকাপড়, ভবঘুরে চেহারা, মুখে কোনো কথা নেই। পাশেই একটা ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা খবর পেয়ে ওকে ক্যাম্পে নিয়ে যায়, কিন্তু ও রোজ এসে ওই নদীর ধারে বসে থাকতো। লীলা নিজেও শরণার্থী। ওদের গ্রামটা পাহাড়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। মা ভাই কাউকেই খুঁজে পায়নি আর।
এই আপন ভোলা ছেলেটার দায়িত্ব ও নিজে হাতে নিয়েছিল। আসলে এই সব শরণার্থী শিবিরে সবাইকে সব আদায় করে ছিনিয়ে নিতে হতো। নিজেদের প্রয়োজনের তুলনায় সাহায্য নামমাত্র। মাঝে মধ্যেই ছোটোখাটো কম্পন হয়েই চলেছে। মানচিত্র থেকে নেপাল দেশটাই মুছে যাবে বোধহয়। এমনি এক প্রবল কম্পনে লীলাকে আঁকড়ে ধরেছিল ছেলেটা। সব ভুলে গেছে সে, কিছুই মনে পড়ে না আর। নিজের নাম, বাড়িঘর, ঠিকানা কিছুই বলতে পারে না। নেপালি ভাষাও নয়, হিন্দিতে কথা বলতো সে। লীলাও সব ভুলে একে নিয়েই নতুন ঘর বেঁধেছিল। নতুন করে সব তৈরি হচ্ছে, কাজের অভাব নেই। সরকারি ত্রিপল আর বাঁশের মাচার ঘরের নতুন সংসার। প্রথম প্রথম লীলা রাস্তা বানানোর দলে লেবারের কাজ করত। কিছুদিন পর ভুলিয়া, এই নাম লীলার দেওয়া, যে সব ভুলে গেছে, ও ওর সাথে কাজে যেতে শুরু করে। দুজনেই কাজ করায় কিছুদিনের ভেতরেই সরকারি সাহায্যে বাড়িঘর আবার বানাতে পেরেছিল ওরা। ভুলিয়া ব্যবসা শুরু করেছিল লীলার সাহায্যে, মুদি দোকান, যেটা আগে লীলার মা আর ভাই চালাতো। লীলার কোল জুড়ে ছেলে বিশাল এসেছিল 7 মাস আগে। খুব আনন্দেই ছিল ওরা। ভুলিয়ার আর কিছুই মনে পড়েনি। গত সপ্তাহে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে ছেলের নামে পুজো দিতে আসে ওরা। আর ভগবানের কল্যাণে ভুলিয়ার সব মনে পড়ে যায়। লীলাকে নিয়েই ও বাড়ির পথ ধরেছিল। লীলা নাকি আসতে চায়নি, বারবার জানতে চেয়েছিল বাড়িতে কে কে আছে। তার বর কিছুই বলেনি। সব ব্যবস্থা করে সোজা কলকাতা চলে এসেছিল। এই দুদিনে সব কিছু কেমন ওলট পালট হয়ে গেছে। লীলার জায়গা হয়েছিল ঠাকুরঘরের পাশের ছোট ঘরটায়, আর সৌনক শাশুড়ি মায়ের ঘরে। শ্বশুর শাশুড়ি গেস্ট রুমে থাকছিলেন। লীলা কারোর সামনে বের হতো না। আহিলেও এই দুদিন ঘরের বাইরে আসেনি। সবাই ডাকাডাকি করলেও ও নিজেকে স্বেচ্ছায় বন্দি করে রেখেছিল নিজের ঘরে। সৌনক এ ঘরে এসেছিল 2 বার, ক্ষমা চেয়েছিল। মেয়ে তুয়ার দিকে তাকে চোখের জল ফেলেছিল। মেয়েটাও এই দুদিন কেমন যেন বদলে গেছে, শান্ত হয়ে গেছে খুব। বাবাকে অবাক হয়ে দেখে শুধু। আহিলিকেই জাপটে ধরে রাখে সব সময়। আহিলি জানে তুয়ার একটু সময় লাগবে। ঘুমন্ত মেয়ের গায়ের চাদরটা ঠিক করে দেয় সে। চোখের জল মুছেও তৈরি হয়ে নেয়। শেষবার মেয়ের দিকে তাকিয়ে মনকে শক্ত করে বেরিয়ে আসে। লীলার তো কোনো দোষ নেই। দোষ নেই ওই অবোধ শিশুর। সৌনককেও দোষ দেয় না আহিলি। সবাই পরিস্থিতির শিকার। দোষ আহিলির পোড়া কপালের। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকায়, সাথে কান পাটানো আওয়াজ। চমকে কেঁদে ওঠে তুয়া। হাতের ব্যাগ ফেলে আহিলি মেয়েকে জড়িয়ে ধরে। চমকে ওঠে। এ কী করতে চলেছিল সে? মেয়েটা যে দুধের শিশু, মা ছাড়া যে কিছুই বোঝে না এখনো। ও ঘর থেকে কানে আসে ছোট বাচ্চাটার কান্না। খুব কাঁদছে। ওর মা কি করছে কেউ কি শুনতে পাচ্ছে না? বেশ কয়েক মিনিট পর আহিলি আর থাকতে পারে না। ঘুমন্ত তুয়ার দিকে একবার তাকিয়ে ছুটে যায় স্টোর রুমে। ফাঁকা বিছানায় মাকে খুঁজতে খুঁজতে একদম ধারে এসে গিয়েছিল বাচ্চাটা। আহিলি না কোলে নিলে পড়েই যেত। আহিলির উষ্ণ বুকে খাবার খুঁজতে থাকে অবোধ শিশু। আবার বিদ্যুৎ চমকায়। লীলাকে কোথাও না দেখে বিশালকে কোলে নিয়েই বাইরের ঘরে চলে আসে আহিলি। বাথরুমেও নেই মেয়েটা। বাইরের দরজার দিকে তাকিয়ে চমকে ওঠে আহিলি। মা কি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল আজ? এই মাঝরাতে সদর দরজা ভেজানো। কলাপসেবল গেটের সামনে পড়ে রয়েছে চাবির গোছা। তালাটা বাইরে লাগানো। এত রাতে কে এইভাবে বাইরে গেছে? তবে কি লীলা? আর ভাবতে পারে না সে। তাড়াতাড়ি সৌনককে ডেকে তোলে। এই বৃষ্টিতে লীলা বেশি দূর যায়নি নিশ্চয়ই। এখনই ওকে খুঁজতে হবে। এ শহরে যে কিছুই চেনে না পাহাড়ের সরল মেয়েটা। ওর চিৎকারে সবাই উঠে পড়ে। বিশালকে বুকে জড়িয়ে ও পাগলের মতো বলে চলেছে সবাইকে লীলাকে খুঁজে আনার কথা। তুয়া উঠে মাকে জড়িয়ে ধরেছে। 2 সন্তানকে বুকে আগলে সৌনক আর শ্বশুরমশাইকে আকুল হয়ে অনুরোধ করতেই থাকে আহিলি। অবশেষে বৃষ্টি মাথায় সৌনক আর শ্বশুরমশাই বেরিয়ে পড়ে। মালাদেবী এই প্রথম বুকে টেনে নেয় আহিলিকে। শাশুড়ির বুকে আশ্রয় পেয়ে ফুলে ফুলে কাঁদতে থাকে আহিলি। এক মা বাচ্চা দুটোকে জড়িয়ে আর এক মায়ের বুকে আশ্রয় খোঁজে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।